বিরাট একটা এভিনিউ খুলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে ভ্রমণ বিষয়ক ব্লগগুলো আমি কিন্তু নিয়মিত এগুলো দেখি, বিভিন্ন দেশের, এটা যে খালি বাঙালিরা করছে তা না। কিন্তু সেখানে যেটা হচ্ছে আমি মনে করি একটা সততার পরিচয় থাকতে হবে। সেখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছে, সেখানে নিজেকে যেভাবে প্রজেক্ট করছে সেটা না, আমরা মানুষগুলোকে জানতে চাই। তোমার সম্পর্কে তো আমরা জানি, কিন্তু তুমি নিজেকে হাইলাইট না করে মানুষগুলোর কথা বলো, সমাজটাকে দেখার চেষ্টা করো, বিশ্লেষণ করো, যেখানে সমস্যাগুলো তুলে ধরো। হ্যাঁ, টিপস যেটা সাধারণ টিপস এগুলো দিতে হবে। ভিসা নিতে গেলে কি বিড়ম্বনা হয়, বাই রোড গেলে কি অসুবিধা, ট্রেনে গেলে বা যাত্রার, তো এগুলো তো সাধারণ কতগুলো বিষয়। তো এখন যেটা হচ্ছে যে সস্তা একটা জনপ্রিয়তার দিকে যে ঝোঁক গেছে, এই ঝোঁকের কারণে যেটা হচ্ছে আমরা কিন্তু আসল ভ্রমণ সাহিত্যের রস থেকে বঞ্চিত হচ্ছি। এবং আমি মনে করি এগুলো খুব একটা যে টিকবে বলে মনে হয় না। আমাদেরকে ওই সাহিত্যের ওপর, লেখালেখি গ্রন্থের ওপর জোরটাই দিতে হবে। এবং সেইখানে আমি মনে করি যে টাওয়ারিং যে রাইটাররা আছে, মুস্তাফা আলী থেকে শুরু করে রামনাথ বিশ্বাস, এদের লেখাগুলো আমাদের বারবার পড়া উচিত। এবং এইখান থেকে এদেরকে এখনও অতিক্রম করবার ক্ষমতা আমরা অর্জন করিনি। বাট সেই সঞ্চয়টা তো নিতে হবে, শক্তিটা সেখান থেকে নিতে হবে, তবে আমরা ভালো লিখতে পারবো ভবিষ্যতে। তুরস্কের ওপর বলতে গেলে যতগুলো ভ্রমণ বই বেরিয়েছে সবগুলোই আমি পড়েছি, কিন্তু রামনাথ বিশ্বাসের লেখা যেটা হচ্ছে তরুণ তুর্কি, যেটা এটা তো যে মিড-30s লেখা, গত সেঞ্চুরিতে, কিন্তু সেখানে তার যে অবজারভেশন এবং যে সমাজকে জানা, মানুষকে জানা, পারিপার্শ্বিক রাজনীতি, অর্থনীতি, সব কিছু যেভাবে তিনি তুলে ধরেছেন, হাত হয়তো লেখার হাত অতটা পাকা নয় লেখক হিসেবে, কিন্তু আমি বলবো ভ্রমণ কাহিনী এটার কোনো দ্বিতীয় তুলনা হতে পারে না। ওই পরিশ্রম আমি করব না যেটা হচ্ছে তিনি যেটা করেছেন। ভাঙা একটা সাইকেল নিয়ে, তা সাইকেল তো এত লম্বা ট্যুর করেছে, সেই সাইকেল নিয়ে তুরস্কের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, বিশাল একটা দেশ তুরস্ক, যেভাবে ঘুরে বেরিয়েছেন এবং যে সমস্ত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এবং তখন একটা কিন্তু ট্রানজিশন চলছে, এত শত শত বছর অটোমানদের অধীনে ছিল, সেখানে সেই সনাতনী ইসলাম বনাম যে রেভলিউশনারি ইসলাম, যেটা হচ্ছে ইসলাম তো না, সেটা সেকুলার ইসে করতে চাচ্ছেন কামাল আতাতুর্ক। এই যে বিপ্লব যেটা হচ্ছে, সেই ক্রান্তিকালটা এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, আমি বিস্মিত হয়ে গেছে। পরে তার অন্য ভ্রমণ কাহিনী পড়ে দেখেছি যে তার ওই ক্ষমতাটা ছিল লেখক হিসেবে, তার যে পর্যবেক্ষণটা ভ্রমণ কাহিনীর থেকে, আমি সবসময় বলেছি যে তার পর্যবেক্ষণ ক্ষমতাটা আমরা দেখি। বুলগেরিয়াতে আমি যখন গেছিলাম, তখন রাস্তা দিয়ে যেতে হঠাৎ করে আমার যে দোভাষী ছিল প্রোটোকল অফিসে, বললো যে দেখো এই যে বাড়িটা দেখছো, এই বারান্দা থেকে রবীন্দ্রনাথ যখন এখানে এসেছিলেন, সোফিয়াতে এসেছিলেন, এই বারান্দা থেকে তিনি পিপুলকে অ্যাড্রেস করেছিলেন। তখন আমার এত ছুটে যাচ্ছে, আরেকটা প্রোগ্রামে যাচ্ছে, রেজিস্টার করেনি। কিন্তু এরকম যে রবীন্দ্রনাথ যে ভ্রমণগুলো করেছেন, এইটা যদি কেউ একটা ট্যুর করে, সে এখন রাশিয়া থেকে শুরু করে এবং জাপান পর্যন্ত, আমরা এটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং হতে পারে। রবীন্দ্রনাথ কি দেখেছেন এবং এখন কি আছে, কোথায় আছে, এবং রবীন্দ্রনাথকে তারা কীভাবে মনে রেখেছে, লিগেসিটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।